তো এভাবে কি কোনোদিন হতে পারে যে আমার মুখটা শাহরুখ খানের মতো কোনোদিন করে যেতে পারলে? একটু বেদ পুরাণের গল্পে ফিরে যাই। তো আমরা যদি গণেশজির কথা বলি তাহলে দেখতে পাই যে গণেশজির শরীরটা আলাদা, মাথাটা কিন্তু আলাদা। অর্থাৎ মুন্ডু ছেদের পরে হয়তো ওই সময়ে এমন কেউ ছিলেন যিনি মাথাটা আবার পুনরায় নিজের জায়গায় লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। নতুন যুগে একটু ফিরে আসি। আমরা পুরনো যুগের 90 দশকে অনেক হিন্দি কিংবা বাংলা সিনেমায় দেখি যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে একই রকম মুখের আরেকজন ব্যক্তি এসে গেছে বা তাকে ওই মুখটা হয়তো বসানো হয়েছে। এই সমস্ত জিনিসের কারিগর প্লাস্টিক সার্জন। তো আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে কথা বলবো যিনি এই প্লাস্টিক সার্জারিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা নতুন অধ্যায় তৈরি করেছেন। প্লাস্টিক সার্জারি কি জিনিস, প্লাস্টিক সার্জারি আমাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, নতুন যুগে সেলফির জমানায় এবং এই যে সোশ্যাল মিডিয়ার জমানায় কসমেটিক সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি কথা যদি আমরা বলি, সেটা আমাদের লাইফকে কিভাবে এন্টারটেন করে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকে শুরু করছি আমাদের এই পডকাস্টের নতুন অধ্যায়। তো আমাদের সাথে আছেন বিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর প্রসেন চট্টোপাধ্যায়। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার। আমাদের শোতে স্বাগত জানিয়ে আপনাকে আমরা পেয়ে কাছে অনেক কিছু প্রশ্ন একসাথে মাথার মধ্যে ঘুরছে, সেই প্রশ্নগুলোর উত্তর ডেফিনেটলি আপনার কাছ থেকে জানবো, সবাই মিলে জানবো যে প্লাস্টিক সার্জারি কি জিনিস এবং কেন। তার প্রথমেই বলি, এখানে আমরা প্লাস্টিকের একটা আছে, প্লাস্টিকের বটল আছে। তো প্লাস্টিক সার্জারি কি বটলে প্লাস্টিকের জিনিস নিয়ে কোনোভাবে ইনভলভ, নাকি প্লাস্টিক সার্জারি অন্য একটা জিনিস? আমাদের যদি ছোট্ট করে গুছিয়ে বলেন। এই যে প্লাস্টিকের কথা বলতে বলি, অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে প্লাস্টিক মানে কিছু নিশ্চয়ই প্লাস্টিক নিয়ে এই সার্জারিটা করা হবে। আমি যখন প্রথম প্লাস্টিক সার্জারিটা ঢুকেছিলাম তখন কয়েকজন এসে জিজ্ঞেস করেছিল, ডাক্তারবাবু প্লাস্টিকের জন্য আমি যদি এক্সট্রা পয়সাটা দিই বা প্লাস্টিকটা আমি যদি এনে দিই তাহলে কি এই টাকাটা একটু কমে যাবে খরচাটা? তারপর তাদের বোঝাতে হলো যে এই প্লাস্টিক সার্জারিতে প্লাস্টিকের ইনভলভমেন্ট অ্যাকচুয়ালি নয়, জিনিসটার কথাটা আসে প্লাস্টি থেকে। প্লাস্টি মানে হচ্ছে টু মোল্ড বা মডিফাই করা বা আকার দেওয়া, সেই জিনিসটা থেকেই এই প্লাস্টিক সার্জারি কথাটা এসছে। সুতরাং যে অপারেশনে আমি একটা জিনিসকে মোল্ড করতে পারছি, কোনো আকার দিতে পারছি, তাকেই বলছে প্লাস্টিক সার্জারি। সেটা দু টাইপেরই হতে পারে। একটা রিকনস্ট্রাকশন মানে কোনো ক্ষত বিক্ষত এরিয়াকে বা জায়গাকে একটা পুনর্গঠন করা, বা কোনো একটা নর্মাল সৌন্দর্যকে তার থেকে ভালো করা, সেটাকে বলে কসমেটিক সার্জারি। সুতরাং প্লাস্টিক সার্জারি রিকনস্ট্রাকটিভ আর কসমেটিক দুটো নিয়েই হয়। ওকে, তো কসমেটিক সার্জারির কথা আপনি বললেন। তো আজকালকার যুগে বলিউড টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা অনেকেই জানি যে কসমেটিক সার্জারি দিকে ইনভলভ। তো এভাবে কি কোনোদিন হতে পারে যে আমার মুখটা শাহরুখ খানের মতো কোনোদিন করে যেতে পারলেন? না, এই জিনিসটা অনেকেই দেখাতো, এমনকি আগেকার বলিউড মুভিজে এটা খুব কমন একটা জিনিস ছিল যে একজন মারা গেছে, হঠাৎ প্লাস্টিক সার্জারি করে সে আবার একই রকম হয়ে গেছে। কিন্তু এটা একটা মিথ, এটা একটা ভুল ভ্রান্তি, মানে এটা সবার মধ্যে এই ভুল ধারণা নিয়েই চলে। সেরকম একেবারেই হওয়া যায় না। অপারেশনের পর হ্যাঁ রিকনস্ট্রাকশন করলে নিয়ার নর্মাল হওয়া যায়, বাট নট এক্স্যাক্টলি নর্মাল, এইটাই হচ্ছে। আর কসমেটিক সার্জারিতে হ্যাঁ আপনার যে রূপ আছে সেটাকে আরও সারপাস করে তার থেকে ভালো করাকেই কসমেটিক সার্জারি বলে। ওকে, এগুলো জানলাম ডাক্তারবাবু। আরও অনেকগুলো প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুদের মাথায় নিশ্চয়ই আছে। ফ্ল্যাপ আর গ্রাফট, এই দুটো কথা প্লাস্টিক সার্জারিতে আমরা খুব বেশি শুনতে পাই। তো এইগুলো কিভাবে হয় বা কোন ক্ষেত্রে এগুলো দরকার পড়ে মানুষ? এক্স্যাক্টলি, ফ্ল্যাপ আর গ্রাফট দুটোই রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির একটা অংশ। ফ্ল্যাপ সার্জারি জিনিসটা হলো, ফ্ল্যাপ হচ্ছে চামড়া এবং মাংস দুটো নিয়েই যখন অপারেশন করা হচ্ছে সেই জিনিসটাকে বলছে ফ্ল্যাপ। কিন্তু গ্রাফট মানে স্কিন গ্রাফট এক্স্যাক্টলি ম্যাক্সিমালি বোঝায়
গ্রাফট আরো অনেক ধরনের হয়, কিন্তু 99% এখানে স্কিন গ্রাফটকেই গ্রাফট বলা হয়। স্কিন গ্রাফট হচ্ছে আমাদের শরীরের চামড়াকে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করলে তাকে বলে স্কিন গ্রাফটিং। ঠিক আছে, যেরকম মেজর ডোনার এরিয়া মানে যেখান থেকে নেওয়া হয় তার মধ্যে ম্যাক্সিমাম হলো পেশেন্টের নিজের থাই বা নিজের উরু থেকে নেওয়া হয়। এছাড়াও আরো অনেক অন্যান্য জায়গা আছে, কাফ আছে, হাতের এখানে আছে, পিঠ আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে উরুটাই হচ্ছে সব থেকে ভালো ডোনার এরিয়া, কারণ এটা কনসিল করা যায়, আমরা ঢেকে রাখতে পারি জায়গাটা। তো জানলাম ফ্ল্যাপ আর গ্রাফট। তো ছোটবেলায় যখন আমরা ছিলাম, খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব মাইকেল জ্যাকসন, এবং ওনার ব্যাপারে আমরা তো শুনেছিলাম যে স্টেজে কোনো সময় একবার পারফর্ম করতে গিয়ে পড়ে গিয়ে নাকটা ভেঙে যায়, এবং একবার প্লাস্টিক সার্জারি হয়, ওনার রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়, যেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলি। রাইনোপ্লাস্টি নিয়ে আপনার সাথে আমরা একটু বিশদে ডিসকাশন করব। কিন্তু একজন মানুষের এই রিকনস্ট্রাকটিভ একটা সার্জারি করতে গিয়ে তার মনের মধ্যে এমন কিছু ভাবনা চিন্তার উদয় হলো যেটা সেটাকে কসমেটিক সার্জারি করতে পরবর্তীকালে একটা ইনডিউস করা হলো। তো রাইনোপ্লাস্টি আলোচনা করব, মাইকেল জ্যাকসনও আলোচনা করব। ছোট করে এই নাক ঠিক করা বা রাইনোপ্লাস্টিটা কখন করতে হয় আমাদের? রাইনোপ্লাস্টি এক্স্যাক্টলি এক ধরনের কসমেটিক সার্জারি। রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টিও হয়, কিন্তু সেটা আলাদা জিনিস। এই যে পড়ে যাওয়ার পর নাক যদি একদম স্যাডেল নোজ মানে ভিতরে ঢুকে যায়, নাকের বিকৃতি হয়ে যায়, তাহলে সেটা রিকনস্ট্রাকশন লাগে। সেগুলো রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি। বা নাকের উপরের যদি কোনো ক্যান্সার থাকে, সেখানে যদি আমাদের মাংস বাদ দিতে হয় ক্যান্সার করে, সেখানে মাথা থেকে ফ্ল্যাপ নিয়ে বা মাংস নিয়ে সেটাকে রিকনস্ট্রাক্ট করা, সেগুলো রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি। এবারে কসমেটিক রাইনোপ্লাস্টির ব্যাপারে আসি। কসমেটিক রাইনোপ্লাস্টি কিন্তু নাককে আরো সুন্দর করার জন্য, যেগুলো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে কারোর নাক বেঁকা বা হয়তো একটা পোর্শন নাকের এই হাড় উঁচু আছে সেইটাকে ঠিক করতে চাইছে, বা নাকের এই যে টিপে সেটা একটু মোটা আছে সেটাকে ছুচলো করতে চাইছে, বা নাকের এই উইডথটাকে কমাতে চাইছে। সেই জন্য কসমেটিক রাইনোপ্লাস্টি নাকের একটা পার্টিকুলার অংশকে যদি আমি ঠিক করতে চাই, আরো সুন্দর করতে চাই, সেটা চলে আসে কসমেটিক রাইনোপ্লাস্টির আন্ডারে। এক্স্যাক্টলি। ডাক্তার, মজা করা যাবে একটু ছোট্ট করে? ছোটবেলায় আমরা যখন চশমা পড়তাম, তো আমাদের বন্ধুরা আমাদের স্কুলে বলতো যে চার চোখ। এখন এমন একটা পরিস্থিতি এসছে আপনাদেরকে 6 চোখ বলতে হবে। কেন? কারণ আপনারা একটা অন্য একটা চশমা পরে যে লুপ বলা হয়, সেটাতে 6টা চোখ বলে মনে হয়। তো এইগুলো কেন, লুপ কেন ইউজ করা হয়, কি ব্যাপার এগুলো নিয়ে? আমাদের রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি হোক বা কসমেটিক, মেনলি কোনো জিনিসকে আরো বেশি পারফেকশন বা প্রেসিশন দিয়ে দেখার জন্য জিনিসটাকে ম্যাগনিফাই করে দেখতে হয়। যেমন কোনো অংশের সুতো, যে সুতোগুলো দিয়ে আমরা মাইক্রো সার্জারি করি, সেগুলো যাতে সেই ফিল্ডটাকে বড় করে দেখা যায়, বা একদম সরু 10-0-8-0 সুচার মানে একদম চোখে দেখা যায় না এরকম সুতো, যেরকম চুলের মতন সুতো বলি আমরা, সেই সুতোগুলো দিয়েও কাজ করতে হয়। তো সেগুলো আমাদের খালি চশমায় দেখলে 100% প্রেসিশন আসে না। সেই প্রেসিশনটা মেনটেন করতে হলে এই যে ম্যাগনিফাইড লুপস পরে কাজ করতে হয় আমাদের। সেই জন্যেই হয়তো মজা করে অনেকে এটা 6 চোখ বলে, বাট এটা আমাদের একটা আর্মামেন্টেরিয়াম, একটা টুল। এটা কি ওই রকমই যারা ওই ঘড়ি সারায় কিংবা ওদের চোখে যেরকম পড়ে এরকম অনেকটা? এটা ওই রকমই, একটু টেকনোলজিক্যালি ডেভেলপড, বাট বেসিক প্রিন্সিপাল হয়তো একই। রাইট। ডাক্তার, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ট্রমা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো অ্যাসপেক্ট আমি এখানে বলবো, যেখানে ধমনী, শিরা, নার্ভ, টেন্ডন ছিঁড়ে গেছে, কিংবা অন্যদিক থেকে আমরা দেখতে পাই যে হাতটা কেটে পড়ে গেছে, পাটা কেটে পড়ে গেছে। এটা কি কোনোভাবে সম্ভব, যেটাকে অনেকে আমরা শুনি, মানে অনেক ডেলি অ্যাক্টিভিটিতে শুনি যে একটা কাজ করে প্লাস্টিক সার্জারি করে দাও পাটা ঠিক হয়ে যাবে, প্লাস্টিক সার্জারি করে দাও কাটা হাতটা ঠিক হয়ে যাবে? এটা কি রিসেন্ট অ্যাডভান্সেস পসিবল হয়েছে যে এরকম ভাবে? অবশ্যই। রিপ্লান্টেশন হচ্ছে পুরো হাত বা অঙ্গ যদি কেটে যায়
তাহলে পরে একটা পার্টিকুলার সময় আছে যেটাকে আমরা বলি যে গোল্ডেন আওয়ার্স, তার মধ্যে যদি ট্রমার থেকে ওই পিরিয়ডের মধ্যে ওই যে অ্যাম্পুটেড পার্ট যেটা বাদ গেছে সেটাকে সঠিকভাবে প্রিজার্ভ করে ঠিক সময় ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে পরে রিকনস্ট্রাকশন বা রিইমপ্লান্টেশন পসিবল। এবং সেক্ষেত্রে এমনও দেখা গেছে যে 100% হাতের বা আঙ্গুলের ফাংশনও ফিরেছে, হাতের ক্ষেত্রে বা আঙ্গুলের ক্ষেত্রে। সেটা পায়েও হতে পারে। এখন আরও উন্নত মানের জিনিস আছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, যেগুলো খুবই কম হয়েছে, সাকসেস রেট ভেরি রেয়ার, বাট স্টিল ইন্ডিয়াতে এখন হচ্ছে, এবং তার জন্য কোনো কিছুই ইম্পসিবল নয়। সায়েন্স এত দূর এগিয়ে গেছে, প্লাস্টিক সার্জারিতে এত দূর এগিয়ে গেছে যে এখন আগে যেগুলো ইম্পসিবল মনে হতো সেগুলো কিন্তু পসিবল। এক্স্যাক্টলি, অনেক লোকের ধারণা নেই, কিন্তু সঠিক ইনস্ট্রুমেন্ট, ঠিক মাইক্রোস্কোপ, এক্সপার্ট প্লাস্টিক সার্জনের হাত আর ঠিক সময়, এই জিনিসগুলো যদি একসাথে কোয়েনসাইড করে, একসাথে থাকে, তাহলে অসাধ্য সাধন হয়। আমরা যেরকম অ্যাক্সিডেন্ট ট্রমার ক্ষেত্রে যেগুলো ম্যাঙ্গেল হ্যান্ড, কাটা হাত, এগুলো আমাদের করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রবলেম হয় পেশেন্টরা ডাইভার্টেড হয়ে যায়, ঠিক সময় ঠিক খোঁজটা প্লাস্টিক সার্জনের পায় না। যখন আসে তখন সেই 100% রেজাল্ট দেওয়ার সময়টা পেরিয়ে গেছে। সুতরাং আমরা অপারেশন করলে অপারেশন কঠিন হয়ে যায়। 100% সেই জিনিসটা আমাদের কাছে হয়তো এলো 1 মাস 2 মাস পর, কখনোই সেই রেজাল্ট পাবে না যেটা প্রথম 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সে পেত। এই যে এটা বলছেন যে গোল্ডেন পিরিয়ড, এটা এই 24 ঘন্টা বা 48 ঘন্টায় অবশ্যই যে কোনো ট্রমাতে, যে কোনো রিকনস্ট্রাকশনে আর্লিয়েস্ট ইজ দ্য বেস্ট, এটা আমরা মেনটেন করি। এবারে হ্যাঁ, আমরা সর্বসাধারণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাইলেও অনেকে এই মেসেজটা পায় না। সুতরাং বিভিন্ন জনের কথাতে অ্যাডভাইস নিয়ে তারা চলতে চলতে যখন আসে তখন অনেক লেট হয়ে যায়। বাট স্টিল একটা ডিফর্মিটিকে ঠিক করা আর একটা অ্যাক্সিডেন্টের পরে একটা ফ্রেশ উন্ডকে ঠিক করা আকাশ পাতাল ফারাক। ঠিক ঠিক। তো আমরা ডাক্তারবাবু আমাদের শোতে আসার সময় বলছিলেন যে উনি কিছুটা ক্যামেরায় শাই, তো ডাক্তারবাবুর ব্যাপারে কিছু ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন আমরা দিয়ে রাখি যে ডাক্তারবাবু 2009 সালে এমবিবিএস পাস করেন বাঁকুড়া সম্মিলিত মেডিকেল কলেজ থেকে। তারপরে উনি মেডিকেল কলেজ থেকে এমএস করেন জেনারেল সার্জারিতে। আরজিকর থেকে উনি গোল্ড মেডেল পান প্লাস্টিক সার্জারিতে। এবং সেই যাত্রাপত্রে ডাক্তারবাবু শুনবো আপনার কাছ থেকে যে ছোটবেলায় ডক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছোটবেলা সেখান থেকে উঠে এসে কিভাবে এই জায়গাটা অ্যাচিভ করলেন, এই ওটা জার্নিটা যদি আপনার সাথে শেয়ার করেন ভালো লাগবে আমাদের। আমি ছোটবেলায় মিশন হস্টেলে পড়েছিলাম, মানে রেসিডেন্সিয়াল স্কুল বলতে পারেন। পড়াশোনায় যে একদম ফার্স্ট ছিলাম সেটা নয়, ঠিক আছে, পড়তে ভালোবাসতাম, খেলাধুলা, এভরিথিং, আঁকা, সব ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভমেন্ট রাখাটা আমার প্যাশন ছিল। বাট হ্যাঁ, পড়াশোনা যে একদম করব না সেরকমটি নয়, সেই জন্য ইন্টারেস্টটা বাড়ে আমার বায়োলজিতে। বায়োলজিতে বাড়ে আমার স্কুলে আমার একজন স্যার ছিলেন ডক্টর অজিত সেনগুপ্ত বলে। হি ইজ আ গড ফিগার ফর নট অনলি মি বাট ফর মেনি অফ আস। যাই হোক, ইন্টারেস্ট সেখান থেকেই বাড়ে। তারপর আস্তে আস্তে মেডিকেলে এসে যখন পড়াশোনা হতো তখন আলাদা ব্যাপার। ওয়ার্ডে যাওয়ার সময় সার্জারি ওয়াজ ওয়ান থিং উইচ অ্যাট্রাক্টেড মি। সুতরাং আমি বাঁকুড়াতে ইন্টার্নশিপ করে আমি ঠিক করি আমি 1 বছর হাউস স্টাফশিপ করব। তো হাউস স্টাফশিপ করতে হলে আমি সার্জারি ছাড়া আর কিছুতে করতাম না। সুতরাং আমার এতটাই ভালো লেগেছিল, আমি জেনারেল সার্জারিতে 1 ইয়ার হাউস স্টাফশিপ করলাম। আমাদের সময় অনেকে হাউস স্টাফশিপ করতো না, ডিরেক্ট এমসিএইচ এর জন্য, এমএস এর জন্য, এমডির জন্য পড়াশোনা করতো। নিট তখন সবে সবে শুরু হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে পড়াশোনা এই তো করবই, কিন্তু নিজের প্যাশনটাকে আগে ফলো করলে আমার আরো ভালো লাগবে, তাই আমি নিজের মনের কথাই শুনলাম। তখন থেকে কি ভাবতেন যে তখন এরকম কি ভাবতেন যে
কিছু বছর পরে গিয়ে আমি একটা মানুষের হাত জোড়া লাগিয়ে দেবো। এই ব্যাপারেই বলি, আমার যখন আমি ইন্টার্ন ছিলাম, ফার্স্ট পেশেন্ট আমি অ্যাটেন্ড করেছিলাম বার্ন পেশেন্ট, ঠিক আছে? এবং আমার সাথে আমার আর এক বন্ধু ছিল যিনি এখন খুব বড় গ্যাস্ট্রোসার্জন, তার সাথে আমরা চলে গেলাম ভেনিসেকশন করতে। হ্যাঁ, করতে, কারণ পেশেন্টটাকে আমাদের বাঁচাতে হবে। একটা সার্জিক্যালি আমি যদি তার মধ্যে ফ্লুইড দিতে পারি, সেই যা আনন্দ সেটা আমি সেদিন ফিল করেছিলাম। সুতরাং এই যে সার্জারি, অপারেশন, কাটাকুটি, এগুলো যেগুলো আমি আগে ভাবতাম হয়তো খুব ডেঞ্জারাস জিনিস, সেদিন কিন্তু আমার একেবারেই মনে হলো না। তারপর থেকে আমি ওটিতে যেতে থাকলাম, দেখলাম অনেকেই আমাকে ওয়েলকাম করছে। প্রথমে ভয় পেতাম যেতে, তারপর দেখলাম যে না, জিনিসটার প্রতি একটা আমার ইন্টারেস্ট আছে। সবাই যে বলে ওটিতে গেলে অজ্ঞান হয়ে পড়ে যায়, ইটস নট লাইক দ্যাট। এটা হয়তো নিজের ভালো লাগার জন্যও হতে পারে। এইবারে শুরু হলো সার্জারির জার্নি। নিট পেয়ে আমার হাতে অর্থোপেডিক্সে আমি ডিএনবি পেয়েছিলাম, কিন্তু ডিএনবি যেদিন আমি পিয়ারলেসে নিয়েছিলাম সেদিন এমএস এর রেজাল্ট বেরিয়েছিল। এবং তারপর আমি ঠিক করলাম যে না, জেনারেল সার্জারি যেহেতু আমার ভালো লাগে, আমি ওই দিকেই যাব। সেই জন্য আমি এমএস মেডিকেল কলেজে জেনারেল সার্জারি নিলাম। আলটিমেটলি চলে গেল আমার ট্রমা, অ্যাক্সিডেন্ট, এইগুলো আমার এমএস এর টাইমে, মানে যখন সার্জারি করলাম, বেশি করতে থাকলাম, আরও ভালো লাগলো। ফলে প্লাস্টিক ছাড়া আমার আর অন্য কোনো জিনিস ভালোই লাগলো না। সেই জন্যই প্লাস্টিক সার্জারিতে আমার বিশেষ ইন্টারেস্ট। এগুলো আমরা ডাক্তারবাবু সবাই কোনো না কোনো সময় গিয়ে ফিল করি, যারা আমরা ডাক্তারবাবুরা আছি। জীবনে এই পড়াশুনো বলুন বা এই অধ্যাবসায়গুলো বলুন, এগুলো আমার তখনই লাইফে একটা কালার অ্যাড করতে পারে যখন আমি অন্য কোনো মানুষের লাইফে একটা কালার অ্যাড করতে পারি। আমি এই সূত্রেই বলি আপনাদের যে আপনি বললেন বার্ন পেশেন্টের কথা বললেন, আমরা এখনকার দিনে সোসাইটির মধ্যে সব থেকে ভয়াবহ জিনিস অ্যাসিড বার্ন এবং নর্মাল যে কেমিক্যাল বার্নসই বলতে পারেন বা নর্মাল বার্ন যেগুলো আছে থার্মাল বার্ন। এবং সব থেকে ভয়াবহ জিনিস, কিছু বছরের পরে এমন একটা কন্ট্রাকচার তৈরি হয়, এমন একটা বিকৃতি, ডিফর্মিটি তৈরি হয়, সেই ডিফর্মিটি নিয়ে সোসাইটিতে বাঁচা একজন মানুষের পক্ষে খুব দুর্বিষহ হয়ে যায়। তো স্যার সেটা কিভাবে আপনি ঠিক করেন বা বার্ন কিভাবে রিকনস্ট্রাক্ট করেন, এই ব্যাপারটা একটু যদি সবাইকে বলেন, প্রচুর মানুষজন আপনার এই কথোপকথন থেকে কিন্তু শিক্ষা নিতে পারবে। একদম। বার্নের প্রথম জিনিস হচ্ছে প্রিভেনশন, কারণ প্রিভেন্টিভ কিছু মেজার্স নিলে আমরা বার্নকে আটকাতে পারি, সেটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। কিন্তু অ্যাক্সিডেন্টাল বার্নে আমরা যেটা প্রিভেন্ট করতে পারছি না, সেটার জন্য আমি যদি ডিফর্মিটি বা বিকৃতি হওয়া পর্যন্ত ওয়েট না করতে চাই, তাহলে সেই মুহূর্তে ফার্স্ট হিমোডাইনামিক স্টেবিলিটি, মানে একটা পেশেন্টকে বার্নের যে ক্রিটিক্যাল পিরিয়ডটা আছে সেটা ওভার হওয়ার মধ্যে আর্লি গ্রাফটিং করা যায়, যেটাকে বলে ডিব্রাইডমেন্ট উইথ গ্রাফটিং। তাতে ম্যাক্সিমাম ডিফর্মিটি কারেক্ট করা যায়। সেই জন্য উইদিন দ্য ফার্স্ট 1 মান্থ, 1 মাসের মধ্যে যদি পেশেন্ট একটু স্টেবিলাইজ হয়ে যায়, তাহলে আমরা আর্লি গ্রাফটিং প্ল্যান করি। তাতে পেশেন্টের দুটো উপকার, একটা হচ্ছে পরবর্তীকালের একটা ডিফর্মিটিকে আমরা আটকাতে পারি, দ্বিতীয়ত একটা ক্ষত জায়গা বা বার্নড জায়গাকে আমি যদি চামড়া লাগিয়ে দিতে পারি, সেই জায়গার মেটাবলিক যে লস, সেইটা শরীরে কিন্তু সেই জিনিসটা আটকাবে এবং শরীরে পুষ্টি আরো ভালো হবে, হিলিং বেটার হবে। সেই জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট গ্রাফটিং, আর্লি গ্রাফটিং এর ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল। বাট ম্যাক্সিমাম কি হয়, এখন অল্প খাওয়া হলেও অনেকের টেন্ডেন্সি থাকে যে না, অপারেশন করে কি হবে, পোড়া আছে, ও ড্রেসিং করো, ড্রেসিং করতে করতে ঠিক এক সময় হিল করবে। এইটাই হচ্ছে ভুল করে। আমরা অনেককে অ্যাডভাইস করলেও অনেকে ভয়ে অপারেশন করে না, আবার অনেকে আমি যদি অ্যাডভাইসও করি, অনেকের অন্যান্য বিভিন্ন কথা শুনে তারা ডাইভার্টেড হয়ে যায়। সুতরাং 6 মাস পর, 1 বছর পর এমন কন্ট্রাকচার নিয়ে আসে যেটা রিলিজ করা রিলেটিভলি আরো ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, এটাই বাস্তব, এটা হয়ে আসছে। আমরা তাই চেষ্টা করি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার, মানুষকে বোঝানোর
যে বার্ন কিভাবে প্রিভেন্ট করবে, হলে তাড়াতাড়ি দেখাবেন আমাদের কাছে। প্লাস্টিক সার্জারিতে আগে থেকে যদি আমরা মেজার নিই তাহলে পরবর্তীকালের বিকৃতি হবে না, সেই জিনিসগুলো আস্তে আস্তে অপারেশন ফিজিওথেরাপি করে কারেক্ট করা যায়, ঠিক করা যায়। এই জিনিস মেসেজগুলোই আপনার মাধ্যমে আমি সবার সামনে তুলে ধরতে চাই। অনেক গুরুগম্ভীর কথা হলো, আমরা একটু একটু লাইট করে দিই মাহলটা। তো খুব অন্য একটা ডাইভার্সিফাইড ও রিকনস্ট্রাকশন আর একটা কাউন্টার পার্ট, সেটা হচ্ছে কসমেটিক সার্জারি। একদম। তো ডাক্তারবাবু, কসমেটিক সার্জারি বললেই আমাদের বলিউড টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা মনে হয়। তো একজন খুব ফেমাস অ্যাক্ট্রেস ছিলেন আমার সঙ্গে, প্রীতি জিন্টা, গালে একটা খুব সুন্দর টোল পড়তো। তো ওটা কি করা যায় কোনোভাবে অপারেশন বা কিছু করে? ডিম্পল প্লাস্টি অনেকের ন্যাচারাল থাকে, ডিম্পল যেটা আমরা বলি। এবার যাদের ন্যাচারাল থাকে না, মানে বার্থ থেকে থাকে না, যারা ক্রিয়েট করতে চান তাদের কসমেটিক সার্জারিতে ডিম্পল প্লাস্টি বলে একটা অপারেশন আছে, সেটা করে ক্রিয়েট করা যায়, আমরা তৈরি করি। বাইরে থেকে কি সেখানে কাটা ছেঁড়া বা এরকম? না না না, ডিম্পল প্লাস্টিতে বাইরে কোনো দাগ থাকবে না, যা হবে মুখের ভিতর থেকে। সুতরাং এটা পুরোপুরি বলতে পারেন স্কারলেস সার্জারি, এবং এটা একটা অফিস প্রসিডিওর, মানে এর জন্য যে ভর্তি থাকতে হয় সেরকমও নয়। যেদিন পেশেন্ট আসবে আমরা অপারেশন করি সেদিনই বাড়ি যেতে পারে সে। রাইট রাইট। তো পুরো একটা খুব একটা ব্রড অ্যাসপেক্ট নিয়ে আমরা যদি বলতে চাই যে প্লাস্টিক সার্জারি বলে ডাক্তারবাবু এমন একটা জিনিস, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটাটাই বোধহয় একটা কভার্ড একটা এরিয়া। এটা একটা ভ্যারাইটি, বিভৎস বড় একটা ব্রড স্পেকট্রাম অফ অপারেশনস আছে। একদম সত্যি কথায়, মাথার চুল থেকে পায়ের নখ অবধি কোনো জায়গা এমন নেই যেখানে প্লাস্টিক সার্জনরা অ্যাপ্রোচ করে না। ওই যে বলে 3টে জায়গা ছাড়া, একটা হচ্ছে মাথার খুলির ভিতর, একটা হচ্ছে এই যে থোরাক্সের ভিতর, আর একটা হচ্ছে গাইনোকোলজিক্যাল রাস্তার ভিতর, অ্যাবডোমিনাল। তাছাড়া সব জায়গায় ম্যাক্সিমামের প্রত্যেকটা স্পেকট্রাম পুরো একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি। তো আবার একটু ওই বেদ পুরাণের গল্পে ফিরে যাই। ডাক্তারবাবু, অমৃতের কথা আমরা সবাই শুনেছি। তো অমৃত হচ্ছে এমন একখানা জিনিস, এটা অ্যান্টি এজিং বলা হয়, মানে কোনোদিন তার বয়স হবে না, কোনোদিন মৃত্যু হবে না, হয়তো এভাবে সম্ভব নয়। কিন্তু নতুন একটা টার্ম শুনতে পাচ্ছি বোটক্স বলে, ওদের বয়স কমিয়ে দেওয়া যায় নাকি? এরকম কি জিনিস এটা? এক্স্যাক্টলি, বোটক্স হচ্ছে একটা নিউরোটক্সিক মেডিসিন, যেটাতে মেন কাজ করে আমাদের মাসেলের উপর, একটা মাসেল প্যারালিসিস করে। তার জন্য বয়সের জন্য যে ভাঁজগুলো হয়, যেরকম কপালে এই যে এই রিঙ্কলসগুলো, চোখের ধারে, এগুলোকে আমরা ক্রোজ ফিট বলি। মেন্টালিস মানে এখানের জিনিসগুলো, এখানে বানি লাইন্স আছে, এইগুলোকে বোটক্স দিলে পরে এই ভাঁজগুলো আর হয় না। সুতরাং এই বোটক্স ইঞ্জেকশন দেওয়ার ঠিক 1 মাস বা 2 মাসের মধ্যে পেশেন্টকে আরও সতেজ লাগে, ইয়াং লাগে, মনে হবে তার এজটা ডিলে করা হচ্ছে, মানে আরও কমিয়ে দেওয়া হয়েছে। যেমন একজন 50 বছরের বা 60 বছরের একজন মহিলাকে বোটক্স দিলে মনে হবে সে 40 বা 35 বছরে ফিরে এসেছে। এরকম ভাবেই অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো করা হয়। তো আমি নাম বলছি না, এই মুহূর্তে বলিউডের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের প্রায় 50-60 বছর বয়স, দূর থেকে আপনি যখনই দেখবেন তখনই 40 বছর বয়সের কাছে, প্রায় 30-40 বছর বয়সে মনে হয়। নামগুলো আপনারা সবাই মোটামুটি কম বেশি গেস করতে পারছেন আশা করি। কিন্তু এটা কি এরিয়া এফেক্ট যেটা আপনি বললেন, বোটক্সের এফেক্ট? নট জাস্ট বোটক্স, শুধু বোটক্স নয়, অ্যান্টি এজিং থেরাপি হচ্ছে কসমেটিক সার্জারির একটা নতুন দিক, যেটাতে এগুলো নন সার্জিক্যাল ফিল্ডসেও অনেক উন্নতি করেছে। যেমন বোটক্স ছাড়াও ফিলার্স বলে এক ধরনের জিনিস আছে। কোনো হলো বা ডিপ্রেশনে যদি আমরা ফিলার্স দিই তাহলে সেটা ভরাট লাগে, সুতরাং মুখটা আরও ভরাট পরিপূর্ণ লাগে। এর জন্য মনে হয় এজ কমে গেছে। এছাড়া এক ধরনের ট্রিটমেন্ট হয় MNRF, মাইক্রো নিডলিং উইথ রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো প্লাস কিছু স্কিন বুস্টার্স হয় যার জন্য স্কিন জল জল করে, কোলাজেন রিমডেলিং হয় এতে, তাতে স্কিন টান টান থাকে। সেই বয়সটা যেটা আমরা 60 বছরে দেখতে নর্মালি পাই, সেটা মনে হয় সত্যি 40 বছরে। আমরা শুনি আলট্রা থেরাপি, এটা কি আলট্রা থেরাপির কোনো একটা পার্ট? আলট্রা থেরাপি বলতে
এগুলো সবই ইনভলভ করছে তার Right, মধ্যে। right. কারণ এগুলো যে বললাম এগুলো হচ্ছে রিজেনারেটিভ মেডিসিনের আন্ডারে পড়ে। তার মধ্যে এক্সোজোমস বলে আরো নতুন ধরনের ট্রিটমেন্ট আছে যেগুলোতে আরো ভালো কাজ করে ফিলার্স বা বোটক্সের থেকে। তার কি বলতে চান যে ভবিষ্যতে আমরা এমন কিছু টেকনোলজি দেখতে পাচ্ছি যে যেক্ষেত্রে মানুষ হয়তো বয়সই হবে না কিংবা মৃত্যুই হবে না, এরকম সেল এজিংই হবে না? সেটা বলা মুশকিল, সেটারও এখন রিসার্চ চলছে, বাট বয়স সবারই হবে। শুধু এখনো পর্যন্ত রিসার্চে যেটা বেরিয়েছে, বয়সটাকে আমি দেখতে কমাতে পারি। উই ক্যান ডিলে দ্য প্রসেস অফ এজিং, বাট উই ক্যান নট স্টপ ইট অর রিভার্স ইট। রাইট রাইট। তো এই যে 10-15 বছর আগে আমরা প্লাস্টিক সার্জারিকে যেভাবে জানতাম আর এখন যেভাবে জানি, একটা বোধহয় আকাশ এবং পাতালের ডিফারেন্স এখন এই মুহূর্তে। এবং তারই একটা খুব বড় দিক হচ্ছে কসমেটিক সার্জারি। তো ডাক্তারবাবু, কসমেটিক সার্জারি কমপ্লিকেশনস বলুন কিংবা ব্যথা বেদনা, যেটা আমরা বলি স্কারলেস সার্জারি, পেনলেস সার্জারি, ব্লাডলেস সার্জারি, এগুলো কি সত্যি সেরকম জিনিস? বা অনেক সময় আমরা শুনেও থাকি যে হয়তো অপারেশনেরই দরকার পড়ছে না, কিন্তু প্লাস্টিক সার্জনের কাছে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি, অপারেশনের দরকার পড়ছে না, বাট প্লাস্টিক সার্জনের কাছে যেতে হয় এই অ্যান্টি এজিং প্রসিজিওরগুলোর জন্য। কিন্তু নন অপারেটিভ মানে ওটি না করে আমি এই যে স্কিন এজিংটা রিভার্স কিছু ক্ষেত্রে করতে পারি। একটা লিমিট আছে। যদি একটা স্কিন স্যাগিং বা রিঙ্কল খুব বেশি হয় তাহলে আমাকে সার্জারি করতেই হবে, তখন কসমেটিক সার্জারি ইজ এ মাস্ট। সেই জন্য অপারেশন ছাড়া অ্যান্টি এজিং প্রসিজিওরের একটা লিমিট থাকে। যেরকম ফর এক্সাম্পল ব্লেফারোপ্লাস্টি। ব্লেফারোপ্লাস্টি মানে আমাদের এই যে আইলিডস, চোখের পাতা, বয়স বাড়লে চোখের পাতা ভাঁজ হতে থাকে, ড্রুপি হতে থাকে, কারণ চামড়া পাতলা হয়ে যায়, স্কিন ঝুলে যায়। যতক্ষণ না পর্যন্ত এটা বেশি এক্সটেন্টে ঝুলছে না, আমরা এটাকে ফিলার্স বা কিছু ধরনের ট্রিটমেন্ট আছে যেগুলোকে আমরা প্লাজমা কোয়াগুলেশন বলি বা অন্যান্য ধরনের, সেগুলো দিয়েও টাইটেনিং করা যায়। কিন্তু বা লেজার, কিন্তু একটা সার্টেন এক্সটেন্টের পর সেটা আর হবে না। তারপর ব্লেফারোপ্লাস্টি মানে সার্জিক্যাল বা কসমেটিক ব্লেফারোপ্লাস্টি লাগবেই। সেই ক্ষেত্রে আমাদের কাছে আমরা সাজেস্ট করি একজন পেশেন্টকে আগে দেখি তার কোন গ্রেড অফ স্যাগিং আছে বা রিঙ্কলস আছে, সেই এজিংয়ের উপর ডিপেন্ড করে তার নন অপারেটিভ না অপারেটিভ মোড অফ ট্রিটমেন্ট ভালো সেটা গাইড করি। ওকে ওকে। তো ডাক্তারবাবু, একটা কয়েন যদি আপনি, কয়েনে দুটো দিকই থাকে, একটা ভালো দিকই থাকে, খারাপ দিক থাকে। তো আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া যেটা বলি আমরা বেসিক্যালি, কিংবা সেলফি যুগে একটা টার্ম খুব শুনতে পাই এখন, যে সেলফি ইজ দ্য নিউ কোকেন। কসমেটিক সার্জারি মানুষের সেলফ এস্টিম বুস্ট করতে সাহায্য করে, একজন মানুষের সত্যি দরকার আছে কিনা সেটাও ম্যাটার করে অবশ্যই। কিন্তু এই সেলফি যুগে আমরা কোনোভাবে দেখতে পারি না। ডাক্তারবাবু, আমি জানি না ঠিক, আপনাকে আমি জিজ্ঞেস করছি জিনিসটা, যে এই কসমেটিক সার্জারি করানোর প্রবণতা বা কসমেটিক সার্জারি করেই বোধহয় জীবনে একটা অন্য ভ্যালু অ্যাড করা যায়, এই রকম কি কোনো জিনিস উঠে আসছে? অবশ্যই কিছু জিনিস আছে, যেরকম আমি ছেলেদের ক্ষেত্রেই বলি, গাইনোকোম্যাস্টিয়া। এটা ছেলেদের একটা বড় প্রবলেম, যেখানে ম্যাক্সিমাম ছেলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তাদের চেস্ট বা যে ব্রেস্ট হয় সেইগুলো কিন্তু বড় হয়, এবং একটা ইস্ট্রোজেন বা ফিমেল হরমোনের প্রভাবে সেটা যেরকম বাড়ে তারপরে আর কমতে পারে না। তো দ্যাট ইজ আ প্রবলেম। সেটা শুধু তারই প্রবলেম না, তার ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। সে তার সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে, সে সবার সামনে যেতে পারে না, টাইট জামা পরতে পারে না। সো দিস ক্যান ইজিলি বি ট্রিটেড উইথ কসমেটিক সার্জারি। বড় করে কেটে নয়, ইট ক্যান বি ডান উইথ লাইপোসাকশন টু, যেটাতে একদম নেগলিজিবল স্কার থাকে এবং পেশেন্ট অপারেশনের পর সে তার আগামী সেই যা লস্ট কনফিডেন্স ইজিলি রিগেইন করে, অ্যান্ড দ্যাটস ভেরি স্যাটিসফাইং, not only to the patient but for the doctor too, for the surgeon too. সেই জন্য কসমেটিক সার্জারি এই ক্ষেত্রে তো আছেই, ইটস আ কনফিডেন্স গেইনিং অর বুস্টিং সার্জারি। আর একটা জিনিস হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট।
ঠিক। হেয়ার ট্রান্সপ্লান্ট যাদের অ্যান্ড্রোজেনিক হেয়ার ট্রান্সপ্লান্ট মানে ফ্যামিলিতে আছে, অথচ ওষুধ খেয়েও হচ্ছে না, কিছু লাগিয়ে হচ্ছে না, তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করলে দ্য পেশেন্ট অর দ্য ক্লায়েন্ট গেন্স ভেরি মাচ কনফিডেন্ট। হ্যাঁ, যার জন্য সে সোশ্যালাইজ করতে পারে, তার সেলফি তোলার যে কনফিডেন্স বলো, এস্টিম বলো, ইট বিল্ডস আপ 100 টাইমস। সেই জন্যই কসমেটিক সার্জারির এখানে মহিমা। না, অনেক সময় আপনার কাছে এমন কি পেশেন্ট আসে যারা ধরুন ওর লাগবে না, Yes. তার সত্ত্বেও আপনার কাছে আসে যে এটা আমাকে খুব ডাক্তারবাবু বলে ভালো দিন। প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এরকম পেশেন্ট অনেকেই আছে যারা ওভার এক্সপেকটেশন নিয়ে আসে, কারণ তারা জানে না যে তাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তাদেরকে গাইড করার দায়িত্ব আমাদের, কারণ আমরা তাদেরকে বোঝাতে পারি। কিন্তু কেউ থাকে যারা নিজেদের রূপ নিয়ে, তাদের নিজেদের লুকস নিয়ে আর টু মাচ অবসেসড। সেই সব সেলফ অবসেশনগুলো ইট ক্যান নট বি ট্রিটেড বাই সার্জারি। সেক্ষেত্রে আপনি কি করেন? সেক্ষেত্রে তাকে আমি ম্যাক্সিমাম বোঝাতে পারি। আমাদের জানতে হয় সে কতটা সেই নিয়ে অবসেসড। তার সাথে সাইকোলজিক্যালি আমাদের প্রত্যেকটা পেশেন্টের সাথে কাউন্সেলিং করতে হয়, কথা বলতে হয়, জানতে হয় তাদের ডিমান্ডস কতটা, তাদের চাহিদা কতটা, সে ওই সার্জারি করানোর জন্য কতটা মরিয়া। সে আদৌ কি তার বাড়ি থেকে টাকা চুরি করে আসছে, এমনও হয়েছে, বা কোনো জায়গা থেকে অল্প অল্প করে টাকা সংগ্রহ করে সে জমাচ্ছে এত বড় একটা অপারেশন করার জন্য। যদি আমরা দেখি যে সেই অপারেশন তার লুকসের সাথে বা তার রেজাল্ট তার এক্সপেকটেশনের সাথে ফুলফিল না করবে, উই ডোন্ট সাজেস্ট সার্জারি, আমরা একদম বারণ করে দিই। এই জন্যেই এই যে সেলফি, এখনকার যুগের সোশ্যাল অ্যাক্টিভিটি যাই বলো, কিছু ক্ষেত্রে যেরকম ভালো, কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন খুব মানে খারাপভাবে বাড়িয়ে দেয়। আমরা জানি অনেকগুলো ফ্যাম বলে একটা ফেলোশিপ করেছেন জার্মানি থেকে। তো এখন আপনি যেরকম বলছেন যে আমরা ভাবতাম বোধহয় এই টাইপের সার্জারি বা অপারেশনগুলো শুধুমাত্র বিদেশেই সম্ভব, কিন্তু এখন সেইগুলো আপনি রামপুরহাটের মতো জায়গাতেও আপনি ছোট সে টায়ার 3 সিটি বলুন না কেন, সেই সমস্ত জায়গাতে আপনি অনায়াসে করছেন। তো এই যে ট্রানজিশন, এইগুলো কি আপনার মনে হয় যে ভবিষ্যতে এইগুলো আরো বেশি গ্রামে গঞ্জে বলুন বা খুব খুব মানে একদম গ্রামে গঞ্জে এরিয়ায় একদম গলি গলিতে ঢুকে এটা করা যাবে কিনা? এক্স্যাক্টলি। সত্যি বলতে স্পেন থেকে আমি ফেলোশিপ করেছিলাম আমার কসমেটিক সার্জারিতে, জার্মানি থেকে জাস্ট মেডিসিনের, অ্যাস্থেটিক মেডিসিনের এটা করা। কিন্তু আমি যেটা ডিফারেন্স নোট করেছি পেশেন্টের কসমেটিক অ্যাওয়ারনেসের উপর। ওখানে মানুষজন যতটা সচেতন নিজের শরীর সম্বন্ধে, নিজের রূপ সম্বন্ধে, টু বুস্ট দেয়ার কনফিডেন্স, এখানে কিন্তু সেই অ্যাওয়ারনেস এখনো ডেভেলপ করেনি, এবং সেটা ডেভেলপ করতে আমি জানি না কত দিন কত যুগ লাগবে। হ্যাঁ, কিন্তু যে জিনিসগুলো সত্যি তাদের লাইফে ম্যাটার করে, তাদের কনফিডেন্স লুজ করছে, সেগুলো সাব আরবান এরিয়াজে মানে এখানে করা যায়। আমরা অনেকটা মডিফাই করে, কিছু মডিফাইড ইনস্ট্রুমেন্টস নিয়ে তারপর অপারেশনগুলো করি, যাতে অনেক কম কস্টে এবং পেশেন্টদের অনেক সুবিধায় অ্যাপ্রোচেবল হয় জিনিসটা, যাতে অনেকে এটা অ্যাভেল করতে পারে। কারণ সত্যি বলতে অনেকের প্লাস্টিক সার্জারি মানে প্রচুর টাকা পয়সার ব্যাপার, এই একটা খারাপ নোশন আছে। সেটা হওয়ার কারণও আছে, কারণ যে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় সেগুলো হয়তো লাখ বা কোটিতে দাম। সেই জিনিস এখানে করা সম্ভব নয়। সেই জন্য আমাদের মডিফাই করে নিজেদের সার্জিক্যাল স্কিলের এবিলিটিতে তারপরে সেই রেজাল্ট প্রডিউস করতে হয়। সেই জন্য আমরা চাইলে, ইন্ডিয়ানসরা না চাইলে যে কিছু করতে পারবে না এমন নয়, সব পারে। সেই জন্য উই হ্যাভ মডিফাইড ইট অ্যান্ড ট্রাইং টু প্রেজেন্ট টু দ্য কমন পিপল। এবং আমরা সেক্ষেত্রে দেখি যে যে সমস্ত বড় বড় জায়গা আছে বা প্রতিষ্ঠান আছে, সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে, বড় বড় ব্রেনগুলো সব ইন্ডিয়ানসরই। এবং তারা হয়তো ইন্ডিয়াতে থাকলে যেরকম প্রসপারিটি পেত, বাইরে থাকলে বোধ হয় তার থেকে প্রসপারিটি অনেকগুণ বেশি পায়। তো আমি কোনো জিনিস সম্পর্কে সে ব্যাপার নিয়ে আসছি না, একটু অন্য জায়গায় কথা বলি। ডাক্তার, এই যে আমরা দেখি যে লাইপোসাকশন করি আমরা, এই যে আমার ভুঁড়িটা আছে এটা একটু ছোট করে দিলেন,
হ্যাঁ কিংবা আমার সিক্স প্যাক করে দিলেন, এগুলো কি করা সম্ভব? অবশ্যই, বাট লাইপোসাকশন সবার জন্য নয়। লাইপোসাকশনের একটা মাত্রা আছে যে ওভারওয়েট পেশেন্টদের আমি করতে পারি, নট মরবিডলি ওবিস বা হেভিলি ওবিস। সুতরাং যদি খুব বেশি ওবিস হয় তাদের জন্য ব্যারিয়াট্রিক সার্জারি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, নট লাইপোসাকশন। লাইপোসাকশন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যাদের সে কাজ করছে, সে মোটামুটি অ্যাক্টিভ ইন দেয়ার সোশ্যাল লাইফ, সব জায়গায় কাজ করে, হি হ্যাজ এ মোটিভেশন টু লুজ ওয়েট, এবং তার এমন একটা চর্বি আছে টার্গেটেড জায়গায় যেগুলোকে সরানো তার জন্য এক্সারসাইজ করে সম্ভব হচ্ছে না, সেগুলোই লাইপোসাকশনে ট্রিটেবল। দ্যাটস ওয়াই লাইপোসাকশন ইজ অনলি ফর টার্গেটেড এরিয়াস। যেমন মেনলি চেস্ট তো আছেই, এই যে লাভ হ্যান্ডেলস বা সাইড হ্যান্ডেলস বলে সেখানে করা যায়, লোয়ার অ্যাবডোমেনে করা যায়, থাইস করা যায়, আর্মস করা যায়, এবং ছোটখাটো অনেক লাইপোমাতেও আমরা করি। সুতরাং এইটা হচ্ছে মেসেজ দেওয়ার যে লাইপোসাকশন কিন্তু খুব মোটা যারা তাদের জন্য নয়। অনেকেই আমার কাছে এই কনসাল্ট করতে এসছেন অনেক ওভারওয়েট নিয়ে, অনেক ওবেসিটি নিয়ে, বাট ওবেসিটির জন্য মেন দরকার টু কনসাল্ট ফর আ বেরিয়াট্রিক সার্জন। আগে ওই জিনিসটাকে কারেক্ট করে একটা সার্টেন ওয়েট পর্যন্ত নিজের বডি ওয়েটকে এনে বিএমআইকে নামিয়ে তারপরে ইট ক্যান বি কারেক্টেড বাই লাইপোসাকশন অর লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, হোয়াট এভার ইউ লাইক, হোয়াট ইজ মানে তার যা ইচ্ছা সেইভাবেই আমরা এগোতে পারি। ওকে, তো আমরা আপনার প্রতিদিনের প্র্যাকটিসে সব থেকে পেশেন্টের কমন কমপ্লেন কি হয়, চিপ কমপ্লেন আমি যেগুলোকে বলি, সব থেকে কি কোন জিনিসটা নিয়ে আপনার কাছে বেশি আসে? মাথার চুল রাখতেও পড়ে যাচ্ছে, নাকি অতি স্থূলতার জন্য আমাকে লাইপোসাকশন করতে হবে? আপনার ডেইলি প্র্যাকটিসে কি? আচ্ছা, কসমেটিক প্র্যাকটিসে সব থেকে বেশি দুটো জিনিস, একটা হচ্ছে হ্যাঁ লাইপোসাকশনের জন্য কনসালটেশন, সেকেন্ড হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। মানে শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট বলবো না, সেটা নন সার্জিক্যালও হতে পারে, কারণ অনেক হেয়ার ট্রান্সপ্লান্টের রিকোয়ারমেন্টও থাকে না, সেরকম হেয়ার লসের পেশেন্টও আমরা পাই। তাদের শুধু মেডিকেল ট্রিটমেন্টে বা এখন পিআরপি জিএফসি বলে ইনজেক্টেবলস আছে, এক্সোজোমস আছে, সেই ইনজেক্টেবলসগুলো দিয়েও হেয়ার কিন্তু রিগ্রোথ করা যায়। বাট যেগুলো অলরেডি লস্ট এবং হু আর ইন এ স্টেজ অফ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মানে যাদের আর নতুন করে গ্রোথ হবে না, তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া চুল গজানোর সেরকম আর কোনো মেথড নেই। তো ডাক্তারবাবু, পডকাস্টের মোটামুটি শেষের পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। তো কতগুলো মিথ নিয়ে আমরা আলোচনা করব এবং ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব যে যেগুলো আমরা ভাবি যে বা যেগুলো আমাদের নর্মাল নোশন আছে সেগুলো কতটা সত্য কতটা মিথ্যে। ডাক্তারবাবু শুরু করি একটু, তাহলে একটা কথা আমাকে বলুন যে অনেকেই মনে করে প্লাস্টিক সার্জারি বোধহয় শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, এটা কি অ্যাকচুয়ালি তাই? একদমই নয়, সেটা সত্যি একটা মিথ। প্লাস্টিক সার্জারি সবার জন্য, এমনকি যারা খেটে খায়, যাদের কোনো ট্রমা হচ্ছে, রিকনস্ট্রাকশন দরকার, প্রত্যেকের জন্য। প্লাস্টিক সার্জারিতে ধনী ব্যক্তি থেকে শুরু করে একদম ইকোনমিক্যালি যারা ডাউন ট্রোডেন তাদের জন্যও প্লাস্টিক সার্জারি কিন্তু অ্যাভেলেবেল। এখন এত ভালো ভালো স্কিম বেরিয়েছে রিকনস্ট্রাকশনের জন্য, সেইগুলো কিন্তু অ্যাভেল করলে পরে নর্মাল সাধারণ ব্যক্তিও প্লাস্টিক সার্জারি অ্যাভেল করতে পারে, যার জন্য আমরা শুধু কলকাতা কেন সাব আরবান এরিয়াসেও সার্ভিস দিতে পারছি আমরা। এক্স্যাক্টলি, আমি সে কথাটাই আপনাকে জিজ্ঞেস করবো। নেক্সট প্রশ্ন আমার, যে শুধুমাত্র কর্পোরেট হসপিটালে এটা হয় বা বড় হসপিটালেই বোধহয় হবে এরকম বোধহয় জিনিসটা না, একেবারেই নয়। সেই জিনিসটা আমরা আগে ভাবতাম। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু পার্টিকুলার অপারেশন আছে যার জন্য একদম বড় ইনস্ট্রুমেন্ট দরকার, হাইফাই মাইক্রোস্কোপ দরকার, সেরকম ট্রেন্ড সেট আপ দরকার, সেগুলো অপারেশন ডেফিনেটলি কর্পোরেটে বা ভালো সরকারি জায়গাতেই হয়। কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি 80 to 90% অফ দ্য অপারেশনস বা কেসেস জেনারেল পপুলেশনে, মানে সাব আরবান এরিয়াজেও কিন্তু হয়, আউটসাইড কর্পোরেট হসপিটালস। সুতরাং সেই পেশেন্টসদের সেবা করবার জন্যেই আমরা আছি, শুধু তারাই হয়তো জানে না। সুতরাং এই মেসেজটা যেন তাদের কাছে যায়। আরও একটা মিথ আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম যে
প্লাস্টিক সার্জারিতে বোধহয় প্লাস্টিক লাগে, সেটা তো আপনি আমাদের ক্ল্যারিফাই করে সেটা দিলেন একেবারেই নয়, যে প্লাস্টিক দ্যাটস আ সার্জারিতে ট্রুলি প্লাস্টিক লাগে। মিথ। এই মিথটা একেবারে ফ্যাক্ট হচ্ছে, প্লাস্টিক কথাটার মানে হচ্ছে মডিফিকেশন, যেটা আমি আগেও বলেছি। সুতরাং কোনো জিনিসকে মডিফাই করে তারপর তাকে আবার পুনর্গঠন করাকেই প্লাস্টিক সার্জারি বলে। ইট হ্যাজ নাথিং টু ডিল উইথ প্লাস্টিক্স। ওকে ওকে, আরো একটা জিনিস, আরো একটা মিথ আপনার কাছে জানতে চাই, সেটা হলো এইটাতে বলে যে স্কারলেস অপারেশন, এক নম্বর কথা, এবং দ্বিতীয় কথা বলে সব স্কারই বোধহয় ভ্যানিশ হয়ে যায়, এরকম কিছু ব্যাপার কি? এটা আর একটা মিথ। খুব ভালো প্রশ্ন। আমার ম্যাক্সিমাম পেশেন্টসরা বলে যে ডাক্তারবাবু প্লাস্টিক সার্জারি হবে তাহলে দাগ থাকবে না তো? এটা কোনোদিন হয় না। দাগ সব অপারেশনে থাকবে। এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো রকম ওষুধ বা কোনো প্রসিডিওর বা ম্যাজিক বেরোয়নি যাতে দাগ নির্মূল করতে পারে। হ্যাঁ, তবে প্লাস্টিক সার্জারিতে এত ফাইন ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, এত সরু সুতো ইউজ হয় এবং এত প্রেসিশনের সাথে অপারেশন করা হয় যাতে এই যে দাগ বা স্কারগুলো মিনিমাল হয়, একদম কম হয় এবং এমন জায়গাতে রাখা হয় যেগুলো সামনে থেকে চোখে দেখা যাবে না, কোনো হিডেন লাইনে কনসিল করে দেওয়া হয়। যেমন কানের অপারেশন ওটোপ্লাস্টিতে মেনলি আমরা এই ক্রিজগুলোতে করি। নাকের অপারেশনে রাইনোপ্লাস্টি এমন জায়গায় থাকে ঠিক নাকের এই জায়গায়, বাকিটা ভিতর থেকে। মুখের ডিম্পল প্লাস্টিতে মুখের ভিতর থেকে অ্যাপ্রোচ করে। আর হাজার জায়গায় লাইপোসাকশনে তো শুধু ক্যানুলা দিয়ে হয়ে যায়, ওখানে কাটতেও হয় না। সুতরাং হ্যাঁ, যে বড় স্কার আগে থাকতো সেই জিনিসগুলো প্লাস্টিক সার্জারিতে কিন্তু মিনিমাল হয়। তো প্লাস্টিক সার্জারি অনেকটা অ্যাসপেক্ট আমরা আজকে কভার করলাম। মেডিকেল ইন্ডাস্ট্রি, এইটা আমরা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ডাক্তারবাবু জানি যে প্রায় প্রতি বছর এই মেডিকেল প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারি ইন্ডাস্ট্রি 8.5% হারে গ্রোথ হচ্ছে, এবং এটাও ভাবা যায় যে প্লাস্টিক সার্জারি 2030-35 সালের মধ্যে হয়তো গোটা মেডিকেল ইন্ডাস্ট্রি একটা বড় অংশ এটা অধিকার করবে। তো চিকিৎসা করার পাশাপাশি ভালো দেখতে লাগা, নিজের সেলফ এস্টিম বুস্ট আপ করা, এটাও কিন্তু প্লাস্টিক সার্জারির একটা অন্য একটা অধ্যায়। তো আপনাদের শ্রোতা বন্ধুদের সবাইকে জানলেন আপনারা সবাই প্লাস্টিক সার্জারি কি জিনিস, প্লাস্টিক সার্জারিতে কি কি জিনিস কভার হয়, সমস্ত জিনিসে আপনারা জানিয়ে রাখলাম এবং জানালাম। কতটা জানাতে পেরেছি আপনারা আমাদের কমেন্টে জানাবেন, এবং আরও অনেক ভালোবাসা দিয়ে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই বলে আজকে আমরা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে আরও এক পডকাস্টে নতুন অধ্যায়। নমস্কার। নমস্কার।